হচ্ছে আমাদের আজকে স্থির তড়িতের ক্লাস ছিল। হ্যাঁ, আমরা প্রথমে চিন্তা করছিলাম যে হয়তো বা আমাদের হাইয়েস্ট স্থির তড়িতের উপর 5টা ক্লাস লাগতে পারে, কিন্তু এখন দেখলাম যে না, আমাদের 4টা ক্লাসই এনাফ। হ্যাঁ, হয়ে গেছে আর কি, কমপ্লিট হয়ে গেছে, মানে একটা প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য বা যে কোনো ধরনের এক্সাম দেওয়ার জন্য অন এভারেজ আমাদের ভালো একটা তোমার প্রিপারেশন এসে পড়ছে। আর 5 নাম্বার ক্লাসে যেটা পড়াইতাম সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটেন্স বা ধারক, ওইটার হচ্ছে তোমাদের একটা হচ্ছে আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিছি। তো তোমরা যদি আমাদের ওয়েবসাইটে যাও তাহলে তোমরা ওই রেকর্ডেড ক্লাসটা পাই যাবা। আর এখন যে আমরা একটা এক্সট্রা স্লট পাইছি, চিন্তা করলাম এটার উপর হচ্ছে তোমাদের একটু আজকে পুরা এক্সপেরিমেন্টাল একটা ফিল দিই। ক্লাস তো সবসময় করছো যে ভাইয়া শুধু একটা বোর্ডের সামনে এসে কলম দিয়ে নাচানাচি করে, কলম দিয়ে লিখে, বাট এক্সপেরিমেন্টাল কোনো ভিউ বা আসলে জিনিসটা কী পড়তেছে, আসলে আমাদের ফিজিক্সের ইউজটা কোন জায়গায়। ভাই শুধু ক্লাসে বারবার বলে ভাই এটা আমাদের অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে, ফিজিক্সকে দুনিয়ার সাথে রিলেট করতে হবে, কিন্তু ওই কই রিলেট আপনি নিজেই করেন না। তো ওই জায়গা থেকে চিন্তা করলাম যে আজকে ছোটোখাটো একটা এক্সপেরিমেন্টাল ক্লাস নেই তোমাদের জন্য। কিন্তু সমস্যা হচ্ছে আমার ছেলেরা হচ্ছে মাত্র 3 জন, আমি 3 জনের সামনে কি এক্সপেরিমেন্ট করবো ভাই। এখন কথা হচ্ছে ছেলে তো লাগবে, আরও প্লমাইন লাগবে। মাত্র 3 জন আছো তোমরা। আচ্ছা, যারা আসো তারা একটু কমেন্ট করো তো, ভাইকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? হ্যালো, ইজ ইউ গাইস আর অ্যাভেলেবল? হ্যালো, কমেন্ট করো প্লিজ, কে তো কমেন্ট করো। 3 জন, আব্দুল্লাহ, আফরিন আক্তার, টনি, জিসান আহমেদ। There are 3 guys in my class. Please, would you please do a single comment? Is that my voice is clear or not? Do you understand my languages? আমার কথা কি শুনতেছো? ক্লিয়ার লাগতেছে? একটু কমেন্ট করো। এই কমেন্ট করছে, ইয়েস জি স্যার, ক্লিয়ার, ওকে ডান। আচ্ছা, আর কি 2 মিনিট দেখবো, দেখি তো আর কয়েকজন ঢুকে কিনা। অ্যাটলিস্ট 10 জন হওয়ার কথা আমার ক্লাস 10 বাচ্চাদের মধ্যে। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 7 তরঙ্গ। হ্যাঁ, এটার স্পেশাল একটা ক্লাস নিব, যতটুকু পড়ানো যায়। এটার জন্য 3টা ক্লাস সেট করছি, আশা করি 2টা ক্লাসে হয়ে যাবে। হ্যাঁ, 3টা ক্লাসে হয়ে যাবে, আজকের ক্লাস সহ আর 2টা লাগবে। বাট ওয়ার আর দ্য আচ্ছা, তোমাদের কি প্রি টেস্ট চলতেছে? এই কারণে মনে ছিল নাই নাকি? তোমাদের মনে এক্সাম চলতেছে না? আমি কি শুরু করবো বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমরা 3 জন নিয়ে শুরু করি নাকি? আমরা 3 জন আছি, তো 3 জনই আজকে ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী, আমরা সবাই একটা পরিবারের সদস্য, সবাই কি আমরা তোমাদের সঙ্গী। আচ্ছা, যাই হোক, এবার 4 জন হয়েছে, ওকে, নো প্রবলেম। আমি হচ্ছে আব্দুল মুতাকাব্বির ভাইয়া, তোমাদের তরঙ্গের উপর আজকে ক্লাসটা নিচ্ছি। সো তরঙ্গ বা ওয়েভ, এটাকে বোঝার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। তুমি যদি কোনো একটা বিল্ডিং তৈরি করো, তোমার নিয়ত যদি থাকে বিশাল বড় একটা বিল্ডিং তুমি বানাবা, একটা টাওয়ার বানাবা তোমার এলাকায়, তো তোমাকে প্রথমে কি করতে হবে? একটা ফাউন্ডেশন বিল্ড করতে হয় না? একটা মাটির নিচে ফাউন্ডেশন দিতে হয় না? যে ফাউন্ডেশনটা দেখা যায় না, ঠিক না? বাট তুমি কি জানো, অনেক বেশি পরিমাণ ইনভেস্ট কিন্তু এই ফাউন্ডেশনের উপর করতে হয়। সো আজকের যে ক্লাসটা আছে তরঙ্গ, এই তরঙ্গের ফুল ক্লাসটা যদি আমার একটা বিল্ডিং ব্লক হয়, তাহলে আমাদের এই পুরা ক্লাসের ফাউন্ডেশনটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ওকে, কি ভাইয়া? পর্যায়বৃত্ত গতি। ভাইয়া এটা তো আমরা আমরা তো অনেক আগে বারবার পড়ছি, অনেকবার পড়ছি ভাইয়া পর্যায়বৃত্ত গতি, একদম গতির চ্যাপ্টারে পড়ছি পর্যায়বৃত্ত গতি, বারবার পড়ছি। হ্যাঁ পড়ছি, আমরা সবাই জানি। তো পড়ছি তো কী হয়েছে, তো আবার একটু এটাকে আমরা রিভিউ করি। হ্যাঁ, রিভিউ করতে তার দোষ নাই। আচ্ছা, তরঙ্গ শব্দের পর্যায়বৃত্ত গতিতে আমরা কি পাচ্ছি? গতিপথের কোনো একটি সংজ্ঞাটাকে পড়ে নিই। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো জিনিসটা আসলে কি। গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে যে গতি, তাকে কি বলা হচ্ছে? পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ তুমি যদি যে একটা ঘড়িটা চিন্তা করো, এই ঘড়ির মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা সবাই কি করতেছে? অল টাইম দে আর টার্নিং অ্যারাউন্ড, দে আর রোটেটিং অ্যারাউন্ড, তারা সবসময় ঘুরতেছে, ঠিক আছে না? এটাকে বলে পিস্টন। হ্যাঁ, আমাদের বইয়ের উদাহরণ একটা আছে, যেমন বই তোমার পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ হচ্ছে পিস্টনের গতি। সো এই পিস্টনটা দেখতে এরকম। আই এম সরি যে আমি তোমাদের এই পিস্টনটা ভিডিওটা সিমুলেট করতে পারতেছি না, খুব ইচ্ছা ছিল।
এটা হচ্ছে তোমার ওই যে গাড়ির ইঞ্জিন আছে না, এই গাড়ির ইঞ্জিনে থাকে, মানে তোমার বাইকের ইঞ্জিনে থাকে এটা, হ্যাঁ এই জিনিসটা। যাই হোক, এটা রোডের আমি খুব চেষ্টা করছিলাম বাট পারলাম না, যাই হোক সমস্যা নেই। দেখো সো এইখানে আসলে কি হয়, ঘড়ির কাঁটা সবসময় মুভ করতে থাকে। তো এই যে ঘড়ি ঘূর্ণায়মান একটা গতি দিচ্ছে, এর মধ্যে তার যাত্রাপথের কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো আমি এই যে 7-এর এইখানে একটা পার্টিকুলার পয়েন্ট আমি নিলাম, এই পার্টিকুলার পয়েন্টকে সে সব সময় একই দিক থেকে কি করবে, অতিক্রম করবে। যেমন ধরো সেকেন্ডের কাঁটা, সে অল টাইম 60 সেকেন্ড পর আমার এই 7-এর যেখানে আমি একটা বিন্দু নেই, অথবা তুমি ধরো এখানে একটা 12 মিনিট একটা কি করলাম, একটা বিন্দু নিলাম বা 12টাই কি ধরলাম, হ্যাঁ 12টাকে সে কি করবে 60 সেকেন্ড পর 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 একই দিক থেকে এই যে আমার ঠিক এই দিক থেকে কি করতেছে, অতিক্রম করবে। তো যেহেতু তার এই গতির মধ্যে এই ধরনের একটা পার্টিকুলার বৈশিষ্ট্য আছে যে তার গতিপথের একটা বিন্দুকে একই দিক থেকে সে বারবার অতিক্রম করে, এই কারণে আমরা ঘড়ির গতি বা ঘড়ির কাঁটার গতিকে সবসময় কি বলি, পর্যায়বৃত্ত গতি। এখন কথা হচ্ছে ভাই, পর্যায়বৃত্ত গতি কি সবসময় ঘূর্ণায়মান গতি হবে? আসলে কিন্তু না। পর্যাবৃত্ত গতি সবসময় যে ঘূর্ণায়মান গতি হবে তা কিন্তু না। সে তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে বিভিন্নভাবে যাত্রা করেও সে কি করতে পারে, একই দিক থেকে অতিক্রম করতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের গতি, বুঝছো? তো সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের স্প্রিংয়ের গতি। তো আমরা এখন কি করছিলাম, ক্লাসের ফার্স্টে একটু বলছিলাম আচ্ছা আব্দুল্লাহ তুই বাবা একটু থাক, হ্যাঁ তুই একটু বাবা, এই যে এই একটা তোদের জন্য একটা এক্সপেরিমেন্ট নিয়ে আসছি, হ্যাঁ এটা একটু থাক, এর ছেলে নাই, তোরা চলে গেলে আমার খারাপ লাগবে। তো একটা তোর ইউটিউব ভিডিও দেখলো তো 5 মিনিট লাগতো, একটু থাকোস না, এই দেখ জিনিসটা কিনে আসছি তোদের জন্য, একটা স্প্রিং নিয়ে আসছি। স্প্রিংয়ের মাধ্যমে আজকে আমরা পর্যায়বৃত্ত গতিটা দেখার চেষ্টা করবো। হ্যাঁ দেখো এই যে স্প্রিং নিয়ে আসছি, দেখো এখানে ক্যামেরাটা মুভ করবে, পুরো ক্যামেরা আজকে পুরো একদম সিনেমা হবে, ঠিক আছে? দেখো সো এটা হচ্ছে আমাদের একটা স্প্রিংয়ে দেখা যাচ্ছে। তো দেখো আমরা হচ্ছে আমাদের সাগর ভাই, উনি আমাদের হচ্ছে অপারেটর হিসেবে আছেন। সাগর ভাইয়ের কাছে আজকে আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। তো ভাই হচ্ছে একদম পুরো সিনেমা করবে আমাদের জন্য, বুঝছো? পুরো সিনেমার ক্যামেরাম্যানের মতো থাকবে। একটু পিছনের দিকে নেন ভাই ক্যামেরাটা, দেখো এটা হচ্ছে আমাদের স্প্রিং। হ্যাঁ এই স্প্রিংয়ের মধ্যে আমি কি ঝুলাইছি, এই যে একটা ভর ঝুলাইছি, দেখছো ভরটা খুলেও গেল, এই ভর ঝুলাইছি। তো ভরটা যখন আমি ছেড়ে দিচ্ছি, আমার স্প্রিংটা কি করতেছে দেখো তো ভাইয়া, লাফালাফি করতেছে না? সে একটা মোশন বা গতি কিন্তু আমাদের দিচ্ছে। আর আমরা কিন্তু এই গতিটাকে দুইভাবে ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ এটা জিনিস, এই বিষয়টা আমরা বুঝতে পারি, তাহলে আমরা দুইভাবে বিষয়টা উপলব্ধি করতে পারবো। এক নম্বর হচ্ছে পর্যায়বৃত্ত গতিও আমরা বুঝতে পারবো, দ্বিতীয়ত সরল ছন্দিত গতি আছে না, সিম্পল হারমোনিক মোশন, সেটাও আমরা বুঝতে পারবো। এখন কথা হচ্ছে ভাই, আপনি যে বলতেছেন বারবার পর্যায়বৃত্ত গতি, পর্যায় জিনিসটা আসলে কি, পর্যায় বা পিরিয়ড জিনিসটা আসলে কি? দেখো এই যে আমি কি করলাম, এখন আমার পুরো স্প্রিংটা একদম ঠান্ডা অবস্থায় আছে, হ্যাঁ ও কোনো মুভ করতেছে না, একদম ভদ্র ছেলে। এখন আমি কি করলাম, ঠিক এইটাকে একটু উপরে ধাক্কা দিয়া ছেড়ে দিলাম, এখন সে মুভ করা শুরু করলো। এখন ঠিক এই গতির মধ্যে পার্টিকুলারলি ভাইয়া পর্যায়টা আমরা কীভাবে বের করবো জানো? পর্যায়টা আসলে বলতে সিম্পলি এই যে মুভ করতেছে না, এই মোশন থেকে যদি পর্যায়টা বুঝতে চাই, প্রথমত ও হচ্ছে এটার আদি অবস্থা। ও যখন মুভ করা শুরু করলো ওর যাত্রাপথের, ও ধরো এখানে আমি যে আমার এই কলমটা রাখলাম, কলমটা দিয়ে একটা নির্দিষ্ট বিন্দুকে আমি চিহ্নিত করলাম, হ্যাঁ কলমের মাথা দিয়ে আমি একটা নির্দিষ্ট বিন্দু চিহ্নিত করলাম। ও কি করলো, ঠিক নিচে নাইমা আবার ঠিক এই বিন্দুতে চলে আসলো, আবার নিচে নামতেছে। ধরো গতিটা ঠিক এরকম, হ্যাঁ ও লাফাচ্ছে না, ধরো গতিটা ঠিক এইভাবে। হ্যাঁ তো কি করতেছি, ও একবার নিচে নামলো, নিচে নাইমা ঠিক একই দিকে যখন এসে আবার আমার কলমের মাথার সামনে চলে আসবে, ঠিক আছে? এটাকে আমরা বলবো একটা পর্যায়। একবার নিচে নামলো, আবার উপরে উঠা ঠিক কলমের মাথা থেকে সে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে ঠিক নিচে চলে যায়, আবার যখন পুনরায় সে কলমের মাথা বরাবর এই নিক্তিটাকে নিয়ে এসে পড়বে, ঠিক তখন তার গতিকে আমরা কি বলবো জানো? তার গতিকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত, তখন ওই বিষয়টাকে আমরা বলবো পর্যায়। এই যে একটা মুভ করলো, এই একটা মুভমেন্টকে, এই যে নিচে নামলো উপরে উঠলো, একবার যে বিষয়টা না, একবার নিচে নামলো একবার উপরে উঠলো, এটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়। যেমন ধরো আমি এখন যদি ছেড়ে দিই, হ্যাঁ 1 2 3 4, এখানে সে 4টা পর্যায় কমপ্লিট করলো, সে 4বার আপ ডাউন করলো, ঠিক আছে? এখন ভাই পর্যায় তো বুঝলাম, সে পুরো যাত্রাপথে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে পুনরায় একই দিকে ওই বিন্দুতে ফিরে আসতেছে, এটাকে আপনি বলতেছেন পর্যায়। তাহলে ভাই পর্যায়কাল কি? পর্যায়কাল বলতে আসলে বোঝায় সিম্পলি একটা পর্যায় সম্পন্ন করতে ওর যতটুকু সময় লাগে,
একটা পর্যায় সম্পন্ন করতে। যেরকম তুমি ধরো আমি কি বলতেছি, এই যে ধরো সে হচ্ছে আবার এখান থেকে যাত্রা শুরু করে নিচে নামলো, নিচে নেমে আবার আমার কলমের মাথার সামনে একই দিকে কি করতেছে, অতিক্রম করতেছে। তো একবার নিচে নাইমা যে সময়ের মধ্যে সে পুনরায় আবার কলমের কাছে ব্যাক করতেছে, কলমের মাথার সামনে সে ব্যাক করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, যেমন ধরো আমি ছেড়ে দিলাম, এই দেখো আমি আবার ছেড়ে দিচ্ছি, হ্যাঁ ছেড়ে দিলাম, সে কি করে নাচানাচি করতেছে, হ্যাঁ সে হচ্ছে স্থির হবে নাচানাচি করুক, সুন্দর মতো ছেড়ে দিই, এই যে সে নাচানাচি করা শুরু করছে। তো একবার সে ঠিক এটাকে অতিক্রম করে পুনরায় আবার যখন একই দিক থেকে অতিক্রম করবে, হ্যাঁ অতিক্রম করলো আবার অতিক্রম করলো, অতিক্রম করলো আবার অতিক্রম করলো, অতিক্রম করলো আবার অতিক্রম করলো। ঠিক আছে, এই দেখো সে কলমের মাথাটা পাস করতেছে, আবার পাস করতেছে, অর্থাৎ সে নিচে থেকে পাস করতেছে। সো একবার নিচে থেকে পাস করার পর পুনরায় যখন একই দিক দিয়ে সেই একই বিন্দুকে অর্থাৎ আমার কলমের মাথাকে অতিক্রম করবে, তখনই তাকে আমরা কি বলবো, পর্যায়কাল। এই যে তার যাত্রাপথের একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে আমার কলমের মাথা, এবং তাকে সে একই দিক বলতে উপরের দিকে অতিক্রম করতে, একবার অতিক্রম করতে অর্থাৎ একটা পর্যায় সম্পন্ন করতে তার যে সময় সে নিচ্ছে তাকে আমরা বলতেছি ভাইয়া পর্যায়কাল। ঠিক আছে, এখন থেকে শুরু করো এই একটা পর্যায়, শুরু করো এই পর্যায়। ঠিক আছে ভাইয়া, পর্যায়কালটাকে আমরা বুঝছি, একটু কমেন্ট করে জানাও, তাহলে আবার তাহলে তাদের জন্য এটা কি করবো, আবার এটা সিমুলেট করবো, হ্যাঁ আবার এক্সপেরিয়েন্স দেখাবো, নাচানাচি করুক। তোরা একটু কমেন্ট কর যে তোরা বুঝছিস কিনা, বাচ্চারা পোলাপাইন কই, যে বা প্রামাণিক ডান, বুঝছিস? এই কেমন লাগতেছে বলতো ক্লাসটা, ভালো লাগতেছে? কমেন্টও করে না বাচ্চারা, এত কিপটা হয়ে গেছে, একটু পরিবারের পোলাপাইন নাই রে, কমেন্ট করতে ভয় পায়। কই পোলাপাইন কই, এনে প্লাস আছে 1 2 3 4 5 6 জন আছে, 6 জনের মধ্যে মাত্র 2 জন কমেন্ট করছে যে স্যার বুঝছি বা ভালো লাগছে, ক্লিয়ার আছে, আর কারো কোনো কমেন্ট নাই। হ্যাঁ ভাইয়া শুধু এখানে বক বক করতেছে, আর ছেলেরা যে কি করতেছে আল্লাহ জানে। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে পুরা পর্যায়বৃত্ত গতিটা এখানে বুঝে নিলাম। ওকে, দেখো সো এখন আমরা কি করব, পর্যায়বৃত্ত গতি বোঝাটা শেষ হয়ে গেল আমাদের। পর্যায়বৃত্ত গতির চ্যাপ্টারটা ডান, আমরা তরঙ্গে মুভ করব, তরঙ্গের বিষয়টাও কিন্তু পর্যায় এবং পর্যায়কাল আমরা বুঝছি, ঠিক আছে না? পর্যায় এবং পর্যায়কালের বিষয়টাও আমরা কি বুঝছি, যে গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতে একটা পূর্ণ স্পন্দন তার কমপ্লিট করতে যে সময় লাগতেছে তাকে আমরা কি বলতেছি ভাইয়া, পর্যায়কাল বলতেছি। আচ্ছা, সো এই দেখো এবার হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আমরা কিন্তু স্প্রিংয়ের যে বিষয়টা দেখলাম, হ্যাঁ খুব ভালো। আচ্ছা, যে আমার বোনটা কমেন্ট করছে খুব ভালো, থ্যাংক ইউ। এখন আমরা স্প্রিংয়ের বিষয়টা দেখলাম, এখান থেকে কিন্তু আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে স্প্রিং তো একটা সরল ছন্দিত স্পন্দনই, কারণ দেখছো সে কিন্তু বারবার উপরে নিচে মুভ করতেছে। দোলনার গতি, দোলনা কি করে, দোলনা কি সবসময় ঘুরতে থাকে? দোলনা কিন্তু সবসময় ঘুরতে থাকে না। তুমি যখন দোলনায় উঠবা দেখবা দোলনাটা ঠিক একবার এইভাবে যাচ্ছে, একবার এইভাবে যাচ্ছে, একবার এইভাবে যাচ্ছে, একবার এইভাবে যাচ্ছে। আবার তুমি যদি ঘুড়ির পেন্ডুলাম দেখো, ঘুড়ির পেন্ডুলাম ওকে একদম ঘুড়ি কাটার মধ্যে এভাবে ঘুরে, ও কিন্তু ঘুরে না, ও হচ্ছে সবসময় ঠিক এইভাবে 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 কি করে, মুভ করে। অর্থাৎ তার পর্যায়কালের অর্ধেক সময় সে একদিকে যায়, বাকি অর্ধেক সময় সে একই পথে বিপরীত দিকে চলে যায়, একই পথে সে বিপরীত দিকে চলে যায়। পর্যায়কালকে যদি আমরা দুইটা ভাগ করি, প্রথম পর্যায়ে সে একদিকে যাবে, দ্বিতীয় পর্যায়কালের ধরো একটা পর্যায়কাল আমি একদম স্পেসিফিকলি বলি যে একটা পর্যায়কাল 1 সেকেন্ড, ওকে। তো 1 সেকেন্ডের মধ্যে প্রথম ধরো 0.5 সেকেন্ড সে একদিকে যাবে, সেকেন্ড 5 সেকেন্ড সে কী করবে, একই পথে বিপরীত দিকে চলে যাবে। এই ধরনের গতি বা এই ধরনের পর্যায়বৃত্ত গতি যে শো করে, যে দেখায়, তাকে বলা হয় হচ্ছে ভাইয়া সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। এই যে আমরা স্প্রিং দেখলাম, স্প্রিং কী করেছিল, একবার নিচে নামতেছিল, একবার উপরে উঠতেছিল, নিচে নামতেছিল, একবার উপরে উঠতেছিল। অর্থাৎ সে পর্যায়কালের একটা সময় নিচে নামতেছিল এবং বাকি অর্ধেক সময় সে উপরে উঠতেছিল। তো এরকমভাবে যখন আমরা পর্যায়কালকে ভাগ করে দুই ধরনের মুভমেন্ট দেখতে পাবো, অর্থাৎ একটা হচ্ছে সম্মুখ দিকে এবং তার বিপরীত দিকে একটা গতি দেখতে পাবো। সিম্পল কথায় দোলনার গতি, স্প্রিংয়ের গতি বা পেন্ডুলামের গতির মতো যে গতি দেখতে পাবো, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া সরল স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন, সরল স্পন্দন গতি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এখন আমরা আসি তরঙ্গে।
আমাদের বেসিক পিলারগুলা বসানো শেষ। আমরা কি করছি, বেসিক পিলারগুলা সুন্দর মতো মাটিতে বসাই দিছি। এখন হচ্ছে আমরা কি করবো ভাইয়া, এখন হচ্ছে আমার বিল্ডিংটা তোলা শুরু করতে হবে, ক্লাসটা সামনে আগায় নিতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট ফ্লোরটা কি পড়ছে, আমাদের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর হচ্ছে ওয়েভ বা তরঙ্গ। এটাই হচ্ছে আমাদের অধ্যায়ের মূল টপিক। দেখো, তরঙ্গ যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চার করে। একটা জড় মাধ্যম বা মাধ্যম বলতে কি বোঝাচ্ছে, সোজা বাংলা কথায় বলতে বললো কঠিন মাধ্যম বলতে পারো, যেমন লোহা একটা কঠিন মাধ্যম, স্টিল, হাবিজাবি, এগুলো কি ভাইয়া কঠিন মাধ্যম। কঠিন পদার্থের মাধ্যমে যে মাধ্যম গঠিত তাকে বলা যায় হচ্ছে কঠিন মাধ্যম। ওকে, গ্যাসীয় পদার্থের মাধ্যমে যে মাধ্যম গঠিত, যেমন গ্যাস, আমাদের আশপাশে কি আছে, বাতাস না? তো বাতাস কি জানো, হোয়াট ডু ইউ মিন বাই এয়ার? এয়ার ইজ আ কম্পোজিট অফ ডিফারেন্ট কাইন্ড অফ কি বলে ওটাকে, বিভিন্ন ধরনের উপাদান, হ্যাঁ, বিভিন্ন ধরনের পার্টিকুলার এলিমেন্ট, যেমন নাইট্রোজেন, ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলোই তো আমাদের নিয়ে পর বাতাসটা গঠিত না। সো আমরা কিসের মাধ্যমে আছি, একটা গ্যাসীয় মাধ্যমে বা বায়বীয় মাধ্যমে আছি। ওকে, ডান। আর একটা হচ্ছে কি তোমার পানি বা তরল মাধ্যম বা জলীয় মাধ্যম। তো 3 ধরনের মাধ্যম আছে। আচ্ছা, এই মাধ্যমের মধ্যে কি করে, আমার তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চার করে। এই যে আমরা টেলিভিশন দেখতেছি, ইন্টারনেট, এগুলো কি জানো, এগুলো কাইন্ড অফ ফর্ম অফ এনার্জি। এগুলো পাস হচ্ছে কিভাবে, এই ফর্ম অফ এনার্জিগুলো মেনলি পাস হচ্ছে ওয়েভ বা তরঙ্গের মাধ্যমে। কিন্তু আমাদের তরঙ্গের সংজ্ঞায় আরেকটা বিশেষ বিষয় বলা আছে, হ্যাঁ, এটা নিয়ে আমরা সবচেয়ে বড় গর্বটা লাগাই। আমরা বিষয়টা বুঝতে সবচেয়ে বড় ভেজাল লাগাই কোন জায়গায় জানো, সেটা হচ্ছে কি ভাইয়া, ভেজালটা লাগাই হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন। আমরা বুঝে গেলাম যে পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের মাধ্যমটা বুঝে গেছি, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চার করে। কিন্তু হোয়াট ইজ দ্য culprit of this statement is মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। এই যে আমার শক্তির ট্রান্সফার হচ্ছে, এই শক্তির ট্রান্সফারের শক্তি তো ট্রান্সফার হবেই, কিন্তু এর মাধ্যমে আমার মাধ্যমের কণাগুলোর কি হবে না ভাইয়া, স্থায়ী পার্মানেন্ট ট্রান্সলেশন, পার্মানেন্ট মুভমেন্ট, বা না পার্মানেন্ট মুভমেন্ট বলা যায় না এটাকে, স্থানান্তরিত হবে না বা পার্মানেন্ট ট্রান্সফার বলা যায়। ওকে, তো মাধ্যমের কণাগুলো পার্মানেন্টলি কি হবে না ভাইয়া, স্থায়ীভাবে স্থানান্তরিত হবে না। বুঝতে পারছি? আচ্ছা, এটাকে আমরা কি বলবো তখন, তরঙ্গ। এখন কথা হচ্ছে ভাইয়া তরঙ্গ কয় প্রকার সেটাকে দেখে নিই। তরঙ্গ মিলে 2 প্রকার, একটা হচ্ছে ভাইয়া অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে ভাইয়া অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে, সংজ্ঞাটা কি লেখা আছে দেখি তো, হ্যাঁ, অনুপ্রস্থ তরঙ্গ, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে, ভাই শব্দটা কি দেখো তো, লম্বভাবে অগ্রসর হয়। হ্যাঁ, বিষয়টা আমাদের দেখতে হবে কি ভাইয়া, শব্দটা দেখতে হবে লম্ব। হ্যাঁ, আমরা 3টা শব্দ টার্ন করতে, 3টা শব্দকে আমি কালার আউট করলাম। একটা হচ্ছে তরঙ্গের মাধ্যমগুলা স্থায়ীভাবে স্থানান্তরিত হবে না, সেটাতে একটা আছেই, পাশাপাশি অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ যেটা আছে, হ্যাঁ, ট্রান্সভার্স ওয়েভের মধ্যে কি করবে না আমাদের, ট্রান্সভার্স ওয়েভের মধ্যে তরঙ্গ যে মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চারিত হয়, সে মাধ্যমের কণাগুলোর সাথে সে লম্বভাবে আগাইতে থাকে। দেখো, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, অর্থাৎ শব্দটা কি ভাইয়া, লম্বভাবে, একটা পারপেন্ডিকুলার বা লম্ব, একটা এরকম একটা লম্ব একটা ভাব আছে। তরঙ্গ যাবে এইদিকে, আর আমার কি বলে এটাকে, মাধ্যমের কণাগুলোর মুভমেন্ট হবে ঠিক এইদিকে। বুঝছো, আমার তরঙ্গটা যাবে হচ্ছে এইদিকে, যদি এদিকে যায় আমার মাধ্যমের কণাগুলো কি হবে, কম্পন হবে কোন দিকে, কম্পন বলতে কাপাকাপি, ঠিক আছে। তো কম্পনটা হবে ঠিক তার পারপেন্ডিকুলার বা লম্ব বরাবর, ঠিক আছে। এই ধরনের তরঙ্গে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গ ভাই দেখতে কেমন, অনুপ্রস্থ তরঙ্গ সিম্পলি বলতে হচ্ছে পানির তরঙ্গ। দেখো, একটা ভিডিও তোমাদের জন্য আমরা রাখছি, ভিডিওটা আসলে প্লে করে। আচ্ছা, এই দেখো, এই যে এখানে একটা পানির ভিডিও আছে, এই যে এখন ধরো একটা এই যে ঢিল মারলো, ঢিল মারার পরে এই যে আমার যে নতুন একটা তরঙ্গ বা ওয়েভ তৈরি হইলো, এই ওয়েভটাই হচ্ছে ভাইয়া, এই যে আমার পিছনে হচ্ছে না, এটাই হচ্ছে আমার অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। আর তোমার কি বলে মুভমেন্ট যেটা তোমার কি বলে ওটাকে, মাধ্যমের কণাগুলোর মুভমেন্ট, এই মাধ্যমের কণাগুলোর মুভমেন্টকে আমরা ছিপি আসলে ছিপির মাধ্যমে দেখাইতে পারি। আচ্ছা, যাই হোক, এটা আবার একটু দেখি। এই যে এটা হচ্ছে আমার অনুপ্রস্থ তরঙ্গ। ওকে,
আর এই দেখো ছিপিটা কি করতেছে, জাস্ট উপরে নিচে লাফাইতেছে। আচ্ছা সমস্যা নেই, এটা না বুঝলে ছিপিতে বোঝাইতে হবে না আমাদের, একদম আমরা একদম কি বলে একদম একটা ল্যাবে চলে যাবো আজকে। হ্যাঁ, তরঙ্গের একটা ল্যাবে চলে যাব, তরঙ্গের ল্যাব থেকে আমরা পুরো তরঙ্গটাকে একদম ভিজুয়ালি দেখবো। ওকে, আর দেন হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ভাই অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে, ভাইয়া যে তরঙ্গ কম্পনের দিকের সাথে, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয়, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে ভাই কিভাবে অগ্রসর হয়? সমান্তরাল বা প্যারালালি অগ্রসর হয়। এখানে আগে কি ছিল? লম্বালম্বী ছিল না, এবার কি হবে ভাইয়া? এবার হবে সমান্তরাল বা প্যারালালি কি হয়? অগ্রসর হবে। সো আমার যদি তরঙ্গটা যদি ঠিক এইভাবে সামনের দিকে আগায় যায়, ওর হচ্ছে পার্টিকেলগুলার মানে যে মাধ্যমে আছে, মাধ্যমে যে কণাগুলো আছে না, পার্টিকেলগুলার মুভমেন্ট হবে ঠিক এইভাবে, হলে পার্টিকেলগুলো মুভ করবে ঠিক এইভাবে। ঠিক আছে ভাই, আপনি কি দেখাচ্ছেন কিছুই বুঝতেছি না। ওকে, দেখার সমস্যা, তার সংজ্ঞাটাকে দেখ। একটা হচ্ছে লম্বভাবে, একটা হচ্ছে সমান্তরালভাবে। সো এখন যদি আমরা দেখতে পাই, এটাকে যদি একটু আমরা একদম মনে করি এক্সপেরিমেন্টালি ভিজুয়ালি দেখতে পাই, তাহলে আমরা কি দেখবো জানিস? এই দেখ, বাস আচ্ছা সরি, দেখো এটা হচ্ছে আমার পেছনে যে মুভমেন্টটা তরঙ্গটা দেখতেছি আমরা এখন যে আমার পেছনে মুভমেন্ট দেখছি, বলতে পারে কি তরঙ্গ? এটা হচ্ছে ভাইয়া অনুপ্রস্থ তরঙ্গ। এটাকে কি বলা হয়? অনুপ্রস্থ তরঙ্গ। এখন কথা হচ্ছে ভাই অনুপ্রস্থ তরঙ্গ কেন? আমরা কি বলতেছিলাম? অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে তরঙ্গে, দেখো এখানে তরঙ্গের দিকটা কোন দিকে? এখানে শক্তি ট্রান্সফার বা তরঙ্গের দিকটা হচ্ছে স্বাভাবিকভাবেই বাম থেকে ডানের দিকে আমার তরঙ্গটা এগিয়ে যেতেছে, অর্থাৎ শক্তির ফ্লোটাও হচ্ছে বাম দিক থেকে ডান দিকে। আর এই ক্ষেত্রে আমাদের মাধ্যমের যে কণাগুলো আছে, যেমন এখানে তোমার কি হোয়াইট কালার, সাদা কালারের কিছু কণা আছে, আবার রেড কালারের কিছু কণা আছে। রেড কালারটাকে স্পেসিফিক দেখাইছে বোঝানোর জন্য যে ওর মুভমেন্টটা পারপেন্ডিকুলার বা লম্বভাবে আছে, এটা বোঝানোর জন্য। যাই হোক, এখানকার মাধ্যমের কণাগুলা কি পার্মানেন্টলি ট্রান্সফার হচ্ছে, মানে এটা কি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। এই দেখো না, এই লাল যে কণাগুলো আছে, এই লাল কণাগুলা কি বাইরে যেতেছে গা? সরি ফর মাই নেটিভ অ্যাকসেন্ট। দেখো এখানে লাল কণাগুলা কি বাইরে বের হয়ে যেতেছে? দেখো তো বের হচ্ছে লাল কণাগুলা? না, ও কিন্তু ওর জায়গাতেই আছে, শুধু ও কাপাকাপি করতেছে বা নাচানাচি করতেছে কি বরাবর? জাস্ট লম্ব বরাবর। আর আমার শক্তির ফ্লোটা হচ্ছে সামনের দিকে, আর কিন্তু আমার প্রত্যেকটা মাধ্যমের কণা সে শুধু উপরে নিচেই লাফালাফির মধ্যেই সীমাবদ্ধ আছে। ঠিক আছে, তো যেহেতু এখানে কোনো পার্মানেন্ট মুভ হচ্ছে না, পার্মানেন্ট মুভ বলতে আমি কি বোঝাতে যাচ্ছি? এই লাল কণাটা মুভ হইতে হইতে একদম তরঙ্গের বা মাধ্যমের বাইরে চলে যাবে, ওটাকে বলা হয় হচ্ছে পার্মানেন্ট মুভ। বা তোমার কি বলো ওটাকে? পার্মানেন্ট মুভের বাংলা কি? পার্মানেন্ট হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত হবে, স্থায়ীভাবে স্থানান্তরিত হবে। এটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। আচ্ছা দেখো, এখন যদি এবার আমরা এটা হচ্ছে পানির তরঙ্গ এরকম, হ্যাঁ, এটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আবার অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি আমরা একটু দেখি, এইটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে তোমরা সবসময় একটা বিষয় খেয়াল করবা, সেটার মধ্যে কি থাকে জানো? সেটার মধ্যে থাকে হচ্ছে সংকোচন এবং প্রসারণ। ঠিক আছে ভাইয়া, অনুদৈর্ঘ্য যে তোমার এটা আছে, তরঙ্গটা আছে, সেইখানে কি থাকে? সেইখানে থাকে সবসময় সংকোচন এবং প্রসারণ। আর এই ক্ষেত্রে আমার তরঙ্গটা পাস হচ্ছে কোন দিকে ভাইয়া? এই ক্ষেত্রে আমার তরঙ্গটা মেইনলি এটাও বাম দিক থেকে ডান দিকে পাস হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে সে চলে যাচ্ছে, সে বাম থেকে ডানে চলে যাচ্ছে। কিন্তু তার যে কণাগুলো আছে, মানে তাই সে যে মাধ্যমের মধ্যে আছে, হ্যাঁ, ওই মাধ্যমের কণাগুলো এখানে হয় তোমার রেড কালার অ্যান্ড হচ্ছে তোমার হোয়াইট কালার, এটাকে তোমার দেখানো হয়েছে। তো এই কণাগুলো কি একদম পার্মানেন্টলি বের হয়ে যেতেছে। এই লাল কণাটা কি ও কি একদম সামনে দিয়ে চলে যাচ্ছে না, কিন্তু ও ওর জায়গাতেই আছে, শুধু সামনে এবং পেছনে সে মুভ করতেছে। আর এই ক্ষেত্রে একটু সংকোচন প্রসারণ, ঠিক আছে না? স্প্রিং যেমন সংকোচন প্রসারণ ছিল, ও আচ্ছা সুন্দর একটা উদাহরণ। আমরা কি দেখছিলাম? স্প্রিংয়ের মাধ্যমে কি দেখতেছিলাম? সংকোচন প্রসারণ দেখতেছিলাম না? দেখো এই যে আমি স্প্রিংটা তোমাদের সামনে নিয়ে আসলাম, আবার স্প্রিং নিয়ে আসছি। এই স্প্রিং হয়তো কীরকম করে এই যে সংকোচন প্রসারণ থাকে না? হ্যাঁ,
এই দেখো, এটা যদি আমি একটা ভর ঝুলাই দিই, হ্যাঁ, এটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ। এমসিকিউতে আসে পরীক্ষার মধ্যে, পারবি না তোর এবার? দেখ একবার আমি স্প্রিং তোদের জন্য নিয়ে আসছি। এই দেখ স্প্রিংটা কি করতেছে, আমি হাতের মধ্যে নিয়ে স্প্রিংটাকে নাচাই দিই, এই এই দেখছো, সংকোচন এবং প্রসারণ হচ্ছে। এটা কি হচ্ছে ভাইয়া? সংকোচন এবং, এই যে আমি দেখা দিচ্ছি না, সংকোচন এবং প্রসারণ হচ্ছে। সো এই ক্ষেত্রে যেহেতু সংকোচন এবং প্রসারণ হচ্ছে, আর এই ক্ষেত্রে তোমার মাধ্যমের কণাগুলা একদম পার্মানেন্টলি শিফট হতেছে না, পার্মানেন্টলি ট্রান্সফার হচ্ছে না, এই কারণে আমরা এই তরঙ্গকে কি বলবো ভাইয়া? এই তরঙ্গে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ এখানে দৈর্ঘ্য বরাবর, তরঙ্গের দৈর্ঘ্য বরাবর প্রত্যেকটা পার্টিকেল মুভমেন্ট করে বা ভাইব্রেট করে বা কাঁপাকাঁপি করতে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কি হয়ে গেল? আমাদের হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসছে, বুঝতে পারি। আচ্ছা, সো এখন একটা গ্রাফ দেখি। হ্যাঁ, একটা গ্রাফ দেখি। আমরা যে বিষয়গুলো দেখলাম এটাকে আমাদের গ্রাফিক্যালভাবে, আমাদের তো গ্রাফিক্যালভাবে রিপ্রেজেন্টেশন করতে হবে, ঠিক না? গ্রাফিক্যালভাবে যদি রিপ্রেজেন্ট করতেই না পারি তাহলে তো শিখালাম না। পরীক্ষার খাতায় তো আমি স্প্রিং নিয়ে বা পানি এক বালতি পানি নিয়ে গিয়ে দেখাইতে পারবো স্যার যে এটাই অনুপ্রস্থ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ? সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পুরো তরঙ্গটাকে আমাদের ভিজুয়ালি, বুঝতে তো পারছি, সেটাকে একটু খাতায় দেখাইতে হবে, বিজ্ঞানের ভাষায় সেটা আমাদেরকে প্রকাশ করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, বিজ্ঞানের ভাষায় আমি কেমনে প্রকাশ করব? বিজ্ঞানের ভাষায় আমি প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে একদম সিম্পল। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে। বুঝছো? সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া গ্রাফের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের পুরো তরঙ্গটাকে সুন্দর মতো এক্সপ্লেইন করতে পারি। দেখো তো এখানে কি বলছে, এখানে আমরা বিস্তার বনাম সময়ের একটা গ্রাফ দেখবো। ভাইয়া, হোয়াট দ্য হেল ইজ বিস্তার? বিস্তার বলতে কি বোঝায়? ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, তো বিস্তার বলতে বোঝায় হচ্ছে এই যে আমার স্প্রিংটা সর্বোচ্চ কত দূরত্ব নিয়ে সে নাচানাচি করতেছিল, সে সংকুচিত প্রসারিত হচ্ছিল সে কত দূরত্ব নিয়ে, বুঝতে পারছি? এটাই হচ্ছে তার বিস্তার, বুঝতে পারছি? আবার ধরো স্প্রিংটা আবার নিয়ে আসি, স্প্রিং আমার কাছে আসেই, উদাহরণ মুখে না বইলা একদম হাতে কলমে হোক আজকে সব। এই যে আমার স্প্রিংটা আমার হাতে নিয়ে আসলাম। তো স্প্রিংটা এখানে দেখো তো, এই যে আমি যদি এটাকে দেখা যাচ্ছে কি, আমি ধরলাম এখানে এই যে সর্বোচ্চ, সে সর্বোচ্চ আমার হাতে লেগে গেলো, সরি, এই যে ধরি, হ্যাঁ, এই তো সে এই যে কাঁপাকাঁপি করতেছে, সে সর্বোচ্চ যে দূরত্ব নিয়ে কাঁপাকাঁপি করতেছে, উপরে নিচে যে সর্বোচ্চ যে দূরত্ব নিয়ে কাঁপাকাঁপি করতেছে, তাকে আমরা কি বলবো ভাইয়া? এই স্প্রিংটার এই যে কম্পনটা দিচ্ছে, এই কম্পনের বিস্তার। সর্বোচ্চ যত দূরত্ব নিয়ে, এই যে আমার এইখান থেকে দেখো না, এইটুক, এই যে আমার হাতের মুভমেন্ট দেখছো তো, সর্বোচ্চ যে দূরত্ব নিয়ে সে কাঁপাকাঁপি করতেছে তাকে আমরা কি বলবো? এই স্প্রিংটার বিস্তার। আচ্ছা, তো এই বিস্তারের সাথে আমরা সময়টাকে কিভাবে ইন্ডিকেট করতে পারি? ঠিক আছে, তো গ্রাফের মধ্যে আমি যদি গ্রাফটা আঁকি, দেখো আচ্ছা, এটা একটু মুছে দিই, নিচে আমাদের আরেকটা গ্রাফ আঁকতে হবে। ওকে, এটা হবে ভাইয়া কি, এদিক বরাবর হবে কি ভাইয়া? বিস্তার। এটাকে তোমার মিটার দ্বারা প্রকাশ করা মিলি, আর এদিক বরাবর সময়। সময় বা টি, এটাকে সেকেন্ড দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, সেকেন্ড, একক সেকেন্ড দ্বারা প্রকাশ করে। ওকে, তো এই বিস্তারটা ধরো হচ্ছে সর্বোচ্চ, আমি বিস্তার দিলাম, সে একটা তরঙ্গের কণা, আমার স্প্রিংটা যে নাচানাচি করতেছিল একটা তরঙ্গের কণা, বা আমরা ওই যে ভিডিওটা দেখলাম না, ওই যে আমরা যে তোমার কি বলে পানির যে তোমার তরঙ্গটা দেখলাম, যেরকম ঢেউ খেলছিল রেড তরঙ্গটা। সো চিন্তা করলাম যে সর্বোচ্চ সে এইটুক ডিস্টেন্সের মধ্যে সে কী করে? কাঁপাকাঁপি করে। সো এই বরাবর আমরা কী দিলাম? বিস্তার। যখন সে একদম সাম্যাবস্থা ছিল, মাঝখানে ছিল, তখন তার মধ্যে কোনো ওয়েভ তৈরি হয় নাই। কিন্তু যখনই একটা মাধ্যমের কণাগুলা কাঁপাকাঁপি শুরু করছে, উপরে নিচে শুরু করছে, অর্থাৎ একবার উপরে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, আবার নিচে নামতেছে, নিচে নামতেছে, নিচে নামতেছে, নিচে নামতেছে, এবার উপরে যেতেছে, আবার নিচে নামতেছে, তখনই মেনলি আমাদের তরঙ্গটা
তৈরি হয়েছে। আর এই তরঙ্গটা কীভাবে হয়, যখন ধরো আমার এই কম্পনটা হচ্ছে আমার মাধ্যমের কণা ঠিক উপরে উঠলো, তখন আমার তরঙ্গটা ঠিক এইভাবে সুন্দর মতো ঠিক এইভাবে তরঙ্গের সাথে কী হইতেছে, পার্টিকেলের মুভমেন্টের সাথে আমার তরঙ্গটাও এইভাবে এই যে আগায় যাচ্ছে সামনের দিকে। বুঝতে পারছি এটা কেন তৈরি হচ্ছে? ঠিক আমার পার্টিকেলের প্রত্যেকটা আমার ওয়েভের প্রত্যেকটা কণা, আমার মাধ্যমের প্রত্যেকটা কণা সে যে ভাইব্রেশন দিচ্ছে, সে কম্পিত হচ্ছে, তার কারণেই আমার কী হচ্ছে একটা শক্তির ট্রান্সফার বা তরঙ্গকে আমরা দেখতে পারতেছি। আর এই তরঙ্গটাকে ঠিক আমরা এইভাবে মেনটেন করতে পারি, হ্যাঁ, এইভাবে অঙ্কিত করতে পারি। এখন কথা হচ্ছে বিস্তারটা কি? বিস্তারটা হচ্ছে এই যে আমার এই পুরা দূরত্বটাই হচ্ছে আমার বিস্তার, অর্থাৎ একটা পার্টিকেল উপরে নিচে ঠিক মোট কত দূরত্ব বরাবর সে কী করে, আপ ডাউন করে সেটা। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝায় কি জানো? তরঙ্গ দৈর্ঘ্য সংজ্ঞাটাও আমরা আবার দেখবো, সমস্যা নাই, এখান থেকে বুঝে রাখি। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব। এই তরঙ্গের মধ্যে সমদশা সম্পন্ন কণা হচ্ছে কি জানো? সমদশা সম্পন্ন কণা হচ্ছে যেমন ধরো এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুইটা বিন্দু কিন্তু সমদশা সম্পন্ন কণা। মানে এই অবস্থায় তরঙ্গটা যখন ঠিক এই অবস্থায় থাকে, তখন দেখো তো ঠিক তখনই আমার এই বরাবর এই যেখানে আমি কি আঁকতেছিলাম, এখানে আমি আমার মাধ্যমের কণাগুলো যে আপ ডাউন করতেছে যে ডিস্টেন্স বা যে বিস্তার সে দিচ্ছে সেটা আঁকতেছিলাম না? ঠিক এই অবস্থায় আমার কণাগুলা সবসময় এই কণাগুলা ছিল এই অবস্থায়, পাশাপাশি তার ডিরেকশন ছিল নিচের দিকে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার কণাটা সর্বদা নিচের দিকে কাঁপতেছিল এবং তারা একই বিস্তারে বা একই দূরসাম্য অবস্থা থেকে একই দূরত্বে ছিল এবং তাদের গতিটাও ছিল কি সমান। যার ফলে যেহেতু সে একই দশার মধ্যে ছিল, এই কারণে আমরা কি বলবো, এই দুইটা কণাকে সমদশা সম্পন্ন কণা। এবং এই যে তরঙ্গটা আমি আঁকছি, এই তরঙ্গের মধ্যে দুইটা সমদশা কণার যে দূরত্ব, সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা। এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া, এটাকে কি বলা হয় ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটাকে কি বলে ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন হচ্ছে সময়ের সাথে আমরা রাখলাম। এখন আমরা কি করবো জানো? এখন আমরা হচ্ছে বিস্তারের সাথে দূরত্বটা আঁকবো। দূরত্ব বলতে হচ্ছে এই যে আমার কম্পন তরঙ্গটা কি করছে, প্রত্যেকটা পার্টিকেল মুভ করতেছে এবং তরঙ্গটাও কি করতেছে ভাইয়া, সামনের দিকে আগায় যাচ্ছে না? তো তরঙ্গটা কি পরিমাণ সামনের দিকে আগাবে, ঠিক সেটাও আমরা কি করতে পারি, গ্রাফের মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে ভাইয়া, যেমন ধরো এই যে এটা হচ্ছে আমার বিস্তার, আর এটা হচ্ছে ভাইয়া কি, এটা হচ্ছে আমার ডিস্টেন্স বা দূরত্ব। তো এই ক্ষেত্রে আমাদের যে পার্টিকেলগুলো আছে, মাধ্যম পার্টিকেল, ওরা ঠিক এই বরাবর কি করতেছে, মুভ করতেছে। আর সেই দূরত্বটাও আমরা ঠিক একই গ্রাফ, সিম্পল সেম একই গ্রাফে সে কি করতেছে ভাইয়া, তরঙ্গটা আগায়া যাচ্ছে। ধরো এখানে ধরো 1 সেকেন্ড দিতে পারো, এখানে 2 সেকেন্ড দিতে পারো, হ্যাঁ, এখানে তো যেভাবেই আঁকো না কেন গ্রাফ তুমি তোমার মতো করে আঁকবা, কিন্তু এটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে এক্সপেরিমেন্টের উপর। হ্যাঁ, তো আমাদের তো এক্সপেরিমেন্ট করা হয় নাই, তো আমরা এখান থেকে স্পেসিফিক ধরো এটা ধরো 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, এইভাবে তুমি এই টাইমটাকে আঁকা দিতে পারলা। আর ঠিক এইভাবে এখানেও কি ভাই, এই বরাবর বিস্তার থাকবে, বিস্তার এবং দূরত্বের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যখন আমার তরঙ্গের মুভমেন্টটা পার্টিকেল বা তোমার কণার মুভমেন্টটা ঠিক এইভাবে হচ্ছে, তো তরঙ্গটাও সামনের দিকে ধরো এখানে 0.1 মিটার আগাবে, তারপরে 0.2 মিটার আগাবে, এইভাবে 0.3 মিটার আগাবে, 0.4 মিটার আগাবে, 0.5 মিটার আগাবে। সো এইভাবে আমরা কি করতে পারি, ডেটাগুলো নিয়ে এখানে বিস্তার সাথে দূরত্বের একটা গ্রাফ আমরা আঁকতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমরা কি দেখবো, আমি চাচ্ছি আজকের মধ্যে যদি থিওরিটা শেষ করে তবে বেটার ভালো হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এতক্ষণ আমরা যে তরঙ্গটা পড়লাম, এতক্ষণ আমরা যে ওয়েভটা পড়লাম, তোমরা আসো কজন? তোমরা কি কেউ আসো ক্লাসে? দেখতেছো ভাইয়ার ক্লাস দেখতেছো? একটু কমেন্ট করো, বুঝতেছো কিছু? হ্যাঁ, আবির দেখতেছে, যাক একটা ছেলেকে পাইলাম, ও জিবা দেখতেছে, সাবাস আবির। আচ্ছা, ক্লাস কি বুঝতেছো তো ভাইয়ার কথা? ওকে ওকে, ধন্যবাদ। ওকে জেবা, দেখ জেবা, আবির, এদেরকে আমার সবসময় মনে থাকবে যে আমি যখন 7টা ছেলেকে নিয়েও ক্লাস করছি, এর মধ্যে আমার জেবা আপুটাও ছিল এবং আবিরও ছিল এবং ওরা হচ্ছে আমাকে কমেন্টও করছে। ও আচ্ছা, আবদুল্লাহ আছে, দেখি আবদুল্লাহ কি কমেন্ট করছে।
জি আচ্ছা আব্দুল্লাহও ছিল। যাক তোমাদের আমার মনে থাকবে ভাই, তোমার যে প্রি টেস্টের মধ্যেও ভাইয়ের ক্লাস করতেছো। আচ্ছা ঠিক আছে, দেখো এতক্ষণ আমরা যে তরঙ্গের বিষয়টা দেখলাম, হ্যাঁ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো দেখলাম, তরঙ্গটা পড়লাম, তার যে বৈশিষ্ট্যগুলো আছে হ্যাঁ এগুলো আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। সেটাকে জাস্ট আরেকবার আমরা পরীক্ষার মধ্যে যদি আসে ক্ষমার্কে বা এমসি কি বলে ওটাকে তোমাকে এমসিকিউতে বা থাকে না সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এবার আছে, সংক্ষিপ্ত প্রশ্নে তখন কিন্তু আমরা বিষয়গুলো লিখতে হবে খাতার মধ্যে। দেখো তো তরঙ্গের বৈশিষ্ট্য কি, মাধ্যমের কণাগুলোর সরল সন্ধির স্পন্দনের ফলে তরঙ্গের তৈরি হয় এবং কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয় না, একদম ড্যাম ক্লিয়ার। যান্ত্রিক তরঙ্গ সঞ্চারণের জন্য মাধ্যমে, আজকে আমরা যে তরঙ্গ পড়তেছি সেটা যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ এটা হচ্ছে আলোকে মিলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। এটা হচ্ছে তোমার তড়িৎ চুম্বক তরঙ্গ, এটা হচ্ছে আমরা এটা হচ্ছে হ্যাঁ নেক্সট ক্লাসেই দেখবো আলোর প্রতিফলন প্রতিসরণ, তখন আমরা তরঙ্গের ওই বিষয়টা আলোচনা চলে আসবে। কিন্তু এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, এবং এই যান্ত্রিক তরঙ্গ চলার জন্য অবভিয়াসলি আমাদের কি লাগে, মাধ্যম বা মিডিয়াম লাগে। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি করে ভাইয়া, শক্তি বা এনার্জি ট্রান্সফার করে। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। হ্যাঁ তরঙ্গ যে আগাচ্ছে সামনের দিকে, আমরা দেখতেছিলাম যে আমার ঢেউ এরকম ঢেউ খেলতেছে, এটা ঢেউয়ের বেগটা ভেলোসিটিটা এটা কিন্তু জানো এটা কিন্তু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। ভাই মাধ্যমের প্রকৃতি বলতে কি, ওই যে আমরা প্রথমে বলতেছিলাম একদম ক্লাসের ফার্স্টে কঠিন মাধ্যম, তরল জলীয় মাধ্যম, তরল মাধ্যম বলতেছিলাম না, ঠিক ওই রকম ভাবে কঠিন মাধ্যমে কঠিন তোমার ইটা আছে যেমন লোহা, অ্যালুমিনিয়াম, হ্যাঁ যে কাঠ, এগুলো তো কঠিন। তো এরকম কঠিন মাধ্যমে আলোর তরঙ্গের বেগ বা তরঙ্গ শব্দ কিন্তু এক ধরনের তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দের বেগ এর কি থাকে অনেক বেশি থাকে। তারপরে থাকে হচ্ছে তোমার জলীয় বা তরল মাধ্যমে থাকে, তারপর বেগটা হয় তোমার শব্দের বেগ দেখো না, শব্দের বেগ হচ্ছে কঠিন মাধ্যমে যেমন লোহায় হচ্ছে এটা হচ্ছে 5100 কত জানি সামথিং ভুলে গেছি, 5000-এর উপর, বুঝছো। আবার ধরো তরলে হচ্ছে 1450 পানিতে, আবার হচ্ছে তোমার গ্যাস বা বায়বীয় 332, দেখছো। তো কি হয়েছে আমার, তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। আচ্ছা তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ ও পরিবর্তন ঘটে, দেখি তো ভিডিওটা চলে কিনা, ড্রয়িং। Okay, so we got a circular. এইখানে তো একদম পুরো সাউন্ড চলে আসছে, সাউন্ডটা কমাই দিই। এই দেখো এখানে আমার তরঙ্গ হচ্ছে পানি, দেখো পানির মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, দেখবা অনেকগুলো তরঙ্গ একসাথে মিলা এই যে লম্বা করে পানিটা কি করলো, উপরের দিকে লাফায় উঠলো। এটা কেন উঠলো, মূলত এটা লাফায়া উঠলো হচ্ছে উপরিপাতনের কারণে। কেন উঠলো ভাইয়া, উপরিপাতনের কারণে। যেমন ধরো এখানে আমরা একটা উপরিপাতন দেখতে পারি, Just giant waves crossing each other. দেখো Just giant waves. আচ্ছা এই যে দুইটা ওয়েভ ক্রস করতেছে পাশাপাশি, হ্যাঁ এইখানে কি হইলো, এই দুইটা তরঙ্গ বা দুইটা পানির ওয়েভ কি করতেছে, পরস্পর বাড়ি খাইলো না একটা, এর মাধ্যমে কি হলো জানো, একটা তরঙ্গ ঠিক আরেকটা তরঙ্গের উপর দিয়ে উঠে গেছে, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর দিয়ে উঠে গেছে। এই যে উপর দিয়ে উঠে গেছে এটা কি, এই ধর্মটাকে কি বলা হয়, উপরিপাতন। এটা কি বলে, এই জানিস না, এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া উপরিপাতন। ওকে, উপরিপাতন বলে। আচ্ছা আবার হচ্ছে তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ হয়। এই যে প্রতিধ্বনি বলতে একটা জিনিস আমরা আরেকটু পরে পড়বো বা দেখবো, সেটা হচ্ছে তরঙ্গের রিফ্লেকশন বা প্রতিফলনের কারণে হয়। অর্থাৎ তরঙ্গ কি করে, যেমন একটা মাধ্যমে হিট করে আবার পুনরায় কি করে ব্যাক করতে পারে। হ্যাঁ ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিফলন। ওকে, দেন আরেকটা বিষয় আছে কি ভাইয়া, প্রতিসরণ কি বলতে কি বোঝায় জানো, প্রতিসরণ বলতে বোঝায় তুমি যেমন ধরো কি করলা, তোমার একটা বন্ধু বা তুমি পানিতে ডুব দিলা, পানির মধ্যে ডুব দিলা, তো তুমি কি জানো তোমার বন্ধু যদি পানির ঠিক বাইরে থেকে কথা বলে, ওই শব্দের কিছু অংশ হলেও তুমি যদি খুব মনোযোগী থাকো তুমি পানির নিচ থেকেও শুনতে পারবা। ঠিক আছে, কিছু অংশ হলেও পানির নিচ থেকে শুনতে পারবা। এটা কেন হয়, সেটা হয় হচ্ছে আলোর প্রতিসরণ যে ধর্মটা আছে এর কারণে। ওকে, তো আমরা তরঙ্গের প্রতিসরণ যে হয় তার কারণে। সো আমরা হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখে ফেললাম, তরঙ্গের বৈশিষ্ট্যগুলো দেখে ফেললাম। এখন আমরা কি দেখব, হ্যাঁ এটা আমাদের হয়ে গেছে অলরেডি। এখন আমরা কি দেখবো ভাইয়া,
এখন আমরা দেখব হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য। ওকে, এই আমি বড় করে দিলাম। দেখো, যে তরঙ্গ এই যে লম্বভাবে অগ্রসর হয়, যে তরঙ্গ সমান্তরালভাবে অগ্রসর হয়, সংজ্ঞা দেওয়া আছে, সেটাকে বলা হয় কি অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, আচ্ছা, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ উৎপন্ন করে তরঙ্গ, এই দেখো তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ বলতে কি বোঝায়, এই যে আমরা একটা ছবি আঁকছিলাম না তরঙ্গের বিস্তার বায়ু সময়ের সাথে, এইভাবে, এই যে পিক, এটাকে বলা হয় পিক বা তরঙ্গ শীর্ষ, বুঝছো? তরঙ্গ শীর্ষ, আর এটাকে বলা হয় তরঙ্গপাত, নিচের যে অংশটা, আই এম সরি, ক্রেস্ট, তরঙ্গ শীর্ষ তরঙ্গ, আচ্ছা ক্রেস্ট, আই এম ফরগেটিং, ক্রেস্ট কি এইটা নাকি এইটা? দেখছো আমি হুজুগে পড়া তোমাদেরকে ভুল ভাল পড়ানো শুরু করে দিছি। এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া ক্রেস্ট বা তরঙ্গপাত, ঠিক আছে? কোনটা? এই যে মাঝখানের তরঙ্গপাত, এটাও কিন্তু তরঙ্গ শীর্ষ, হ্যাঁ এটাও তরঙ্গ শীর্ষ হবে। আচ্ছা, সো তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত তৈরির মাধ্যমে কি করা হয়, আমার অনুপ্রস্থ তরঙ্গটা আগায় যায়, আর আমার ওই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কি থাকে, সংকোচন প্রসারণ। স্প্রিং এর মধ্যে আমরা দেখলাম সংকোচন প্রসারণ, এখানে কি থাকবে সংকোচন প্রসারণ। একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গপাত নিয়ে, যে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত নিয়ে গঠিত, একটি সংকোচন প্রসারণ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত থাকে, ঠিক আছে? এই যে আমার তরঙ্গ শীর্ষ, আমার এই যে এটা যদি পুরোটা হয় তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত নিয়ে কি থাকে, আমার পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই সংখ্যা তরঙ্গপাত নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত থাকে। ওকে, আচ্ছা এখন আসো পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এটা আমরা সূত্র ঢুকে গেলাম, আমাদের ম্যাথ করতে হবে, নেক্সট ক্লাসে আমরা ম্যাথের দিকে একটু ফোকাস করব। তো তার আগে আমাদেরকে কি দেখতে হবে, তার আগে আমাদেরকে দেখতে হবে পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা আমাদেরকে বের করতে হবে। পর্যায়কাল বলতে আসলে কি বোঝায়, ওই যে একটা পর্যায় সম্পন্ন করতে, অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় ভাইয়া পর্যায়কাল। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায় জানো, প্রতি এক সেকেন্ডে যে যতগুলা সে কাঁপাকাঁপি বা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, এক সেকেন্ড যতগুলা কম্পন সম্পন্ন করে, ওই সংখ্যাটাকে কি বলা হয়, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আমি যদি ঠিক এইভাবে লিখি যে টি সময়ে পূর্ণ স্পন্দন হয় একটি, টি সময় ছিল এক সেকেন্ডে পূর্ণ স্পন্দন হয় 1/tt। এখানে এক সেকেন্ড যতগুলো পূর্ণ স্পন্দন বা কম্পন সম্পন্ন করে তাকে আমরা কি বলি ভাইয়া, কম্পাঙ্ক, or f is equal to 1/t, ঠিক আছে? এই যে এটাই আমার কম্পাঙ্ক, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তরঙ্গ বেগ বলতে আসলে কি বোঝায়, প্রতি একক সেকেন্ডে একটা তরঙ্গ ঠিক যত দূরত্ব অতিক্রম করে, একটা তরঙ্গ একবার একটা পূর্ণ স্পন্দনে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে পর্যায়কাল। একটা পূর্ণ স্পন্দনে একটা তরঙ্গ, একটা মাধ্যমের কণার পূর্ণ স্পন্দনে একটা তরঙ্গটা সামনের দিকে যতটুকু আগায়, যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ভাইয়া পর্যায়কাল, ঠিক আছে? তাকে কি বলা হয় ভাইয়া, পর্যায়কাল। সংজ্ঞার মধ্যে পাবো, দেখছো এই যে সংজ্ঞা আছে, এই যে পর্যায়কালটা কই, এই যে পর্যায়কাল আমরা দেখলাম, কম্পাঙ্ক আমরা দেখলাম, তরঙ্গ দৈর্ঘ্য দেখো, তরঙ্গের উপরস্থ কোনো কণা একটি কম্পাঙ্ক সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়ে, অর্থাৎ একটা কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়ে
যে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, একটা কণা সে একবার কি করলো, আপ ডাউন করলো, এর মধ্যে আমার তরঙ্গটা ঠিক সামনে যতটুকু আগায় গেল সেটাকে আমরা কি বলতেছি, তরঙ্গ দৈর্ঘ্য। সো আমি কি লিখতে পারি, দেখো তো খাতাটা এখন দেখে আমি এভাবে যদি আমি প্রমাণটা করি। একটি পূর্ণ স্থানে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা, ঠিক আছে। সুতরাং এখন আমার কথা হচ্ছে এফ কি ছিল ভাইয়া, কম্পাঙ্ক কি ছিল, 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়, পূর্ণ কম্পন সম্পন্ন হয়। পূর্ণ তরঙ্গ বলতে হচ্ছে পূর্ণ স্পন্দন, হ্যাঁ, পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, তাকে বলা হয় হচ্ছে তোমার কি ভাইয়া কম্পাঙ্ক। তাহলে আমার কম্পাঙ্ক হচ্ছে কি, তাহলে এফটি মানে কি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে সেটাই কি বলতেছি। সুতরাং এফটি পূর্ণ স্পন্দনে অতিক্রান্ত দূরত্ব এফ ল্যামডা। আর এই পুরোটাই তরঙ্গ 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে কি বলতেছি আমরা, তরঙ্গ বেগ ভি ইজ ইকুয়াল টু এই যে আমার এফ ল্যামডা, ঠিক আছে। তোমরা দুটো সূত্র পেয়ে গেলাম, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ইজ ইকুয়াল টু 1/t, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। সো দেখো এই যে আমরা তখন যা যা পড়লাম, আমার 1 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো আসে পরীক্ষায় সেগুলো একটু দেখে নিই, হ্যাঁ। এই যে পূর্ণ স্পন্দন আসে পরীক্ষার মধ্যে, সরল সন্ধি, এটা আমাদের লেকচার শিটে আছে যদিও, তবে একটু দেখে নিই একটু আরেকবার, যদি কোনো টার্ম থাকে না বুঝার। কি বলছে, সরল স্পন্দন গতি সম্পন্ন কোনো কম্পনশীল করা একটি বিন্দু থেকে যাত্রা করে পুনরায় আবার, ওই যে আমি কলম দেখাচ্ছিলাম, হ্যাঁ, আবার পুনরায় ওই একই বিন্দুতে আসতে যাকে বলা হয় পূর্ণ স্পন্দন। পর্যায়কাল তরঙ্গ প্রস্থ কোনো কণা কম্পনশীল কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, হ্যাঁ, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। কম্পাঙ্ক কি বলতেছে, প্রতি একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলা হয় হচ্ছে কি ভাইয়া কম্পাঙ্ক। একক বলতে 1 সেকেন্ড হিসেবে মিলিয়ে চিন্তা করা হয়। বিস্তার হচ্ছে কি ভাইয়া, তরঙ্গভূত কোনো কণা সাম্যাবস্থান থেকে, হ্যাঁ, যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলতেছি, তাকে আমরা বলতেছি হচ্ছে তরঙ্গের বিস্তার। বুঝতে পারছি? তাহলে আমাদের বিস্তারটা কি হবে, এই যে আমি গ্রাফ টাকছিলাম, এই গ্রাফের মধ্যে আমাদের বিস্তারটা কি হবে ভাইয়া, তরঙ্গ তার সাম্যাবস্থান থেকে এই যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করলো, এটাই হচ্ছে তার ভাইয়া এই যে সর্বোচ্চ একদিকে, এই যে এইটাই দুইটা হচ্ছে কি ভাইয়া, এইটুককে আমরা কি বলবো ভাইয়া, বিস্তার, ঠিক আছে। একে আমরা কি বলবো, বিস্তার বলবো, ওকে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা দেখে গেছি, তরঙ্গ প্রস্থ কোনো কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময় যে দূরত্ব অতিক্রম করে আমরা দেখলাম। এবং তরঙ্গ বেগ একক সময় বলতে আমরা মিলে 1 সেকেন্ড হিসাব করি, যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ, ওকে। আর আছে 10 মিনিটের মধ্যে কত আগানো যায় সেটা হচ্ছে শব্দ তরঙ্গ। শব্দ একবার শক্তি না, বারবার বলতেছিলাম, শব্দ কি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ, ওটারই কিছু বৈশিষ্ট্য এখানে লেখা আছে, হ্যাঁ। শব্দ তরঙ্গ মেনলি, শব্দ তরঙ্গের যে কম্পাঙ্কগুলো আছে, শব্দের মাধ্যমের কণাগুলা প্রতি 1 সেকেন্ডে যদি 20 বার অথবা 20,000 বার এর মধ্যে কাঁপাকাঁপি করে তাহলে আমরা ওই শব্দটা শুনতে পাই। এর বাইরে আসলে শব্দ শোনার সম্ভাবনা আমাদের নাই, বুঝছো? তো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি, এটা যান্ত্রিক তরঙ্গ আমরা সবাই জানি, এই জন্য এর মাধ্যমে প্রয়োজন আছে। তারপরে হচ্ছে স্থিতিস্থাপক, যে মাধ্যমের দরকার আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই দেখছো কি বলছিলাম, মাধ্যমের উপর নির্ভর করে, যে আমাদের কি বলছে, কঠিন মাধ্যম নির্ভর করে, যে বায়বীয় মাধ্যমে এর বেগ কম, তরলে মাঝামাঝি, কঠিনে সবচেয়ে বেশি, এবং তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করবে। আর টেম্পারেচার যদি বাড়াই দিই, টেম্পারেচার মরুভূমির মধ্যে শব্দ বেশি দ্রুত চলবে তোমার বরফের দেশের চাইতে, বরফের যে আবহাওয়া আছে, পরিবেশ আছে সেই তুলনায়, ঠিক আছে। তোমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রার উপর নির্ভর করে। আবার আর্দ্রতা, আমরা কি জানি তরল মাধ্যমে শব্দ বেশি দৌড়ায় না, বেশি এর বেগ বেশি না, স্বাভাবিকভাবে কি হবে ভাইয়া, বৃষ্টির দিনে অথবা বর্ষাকালে আমাদের শব্দের বেগ কি হবে, সাধারণভাবে একটু বেশি হবে, ঠিক আছে, ওকে। এবার আসলে আমাদের প্রতিধ্বনি, আমাদের ক্লাসটা কি শেষের দিকে চলে আসছে, প্রায় শেষের দিকে। বেসিক পার্টটা স্পেশাল ক্লাস শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ।
দেখো প্রতিধ্বনি কি বলছে? প্রতিধ্বনি বলতে সে প্রতিফলনকে বোঝায়। তুমি যেমন ধরো তুমি কোনো একটা হল রুমের মধ্যে চলে গেলা, কোনো একটা হল রুমে যায় তুমি জোরে চিল্লান দিলে, তুমি যাই বলো না কেন ওটাই কিন্তু ইকো হয়ে বা প্রতিধ্বনি হয়ে তোমার কানে পুনরায় ফিরে আসে। আসলে মেনলি কি হয়, মেনলি আমরা যে কথা বলি প্রত্যেকটা কথাই রিফ্লেক্ট হয়ে ফিরে আসে, কিন্তু আমাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে সৃষ্টি করছে যে আমরা জাস্ট 0.1 সেকেন্ড এর ব্যবধানে যদি কোনো শব্দ শুনতে পাই তাহলে ওটা আমরা বুঝতে পারি বা ক্যাচ করতে পারি। হ্যাঁ, এর বেশি এর কম যদি হয়ে যায় তাহলে আমাদের ব্রেন সেটাকে কি করতে পারে না ভাইয়া, সেটাকে সে আমাদেরকে শ্রবণযোগ্য করতে পারে না। অর্থাৎ কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে পুনরায় ফিরে আসে, তখন সেই পুনরাবৃত্তিকে আমরা কি বলবো, পুনরাবৃত্ত শব্দকে আমরা কি বলতেছি, প্রতিধ্বনি বলতেছি। এই ক্ষেত্রে দেখো তুমি ধরো এখান থেকে চিল্লান দিলা, এখানে কি করলো ভাইয়া, চিল্লান দিলা, এখানে দেয়াল আছে, শব্দটা দেয়ালে হিট করলো, আবার রিফ্লেক্ট হয়ে তোমার কানেই ফিরে আসলো, এটাকে আমরা বলবো প্রতিধ্বনি। এটা কি বলবো ভাইয়া, প্রতিধ্বনি। এখন ধরো এটার দ্রুত যদি ডি হয়, মেনলি তোমার থেকে এই দেয়ালটার দূরত্ব হচ্ছে ধরো ডি, কিন্তু শব্দটা এই ক্ষেত্রে কয়বার দূরত্ব অতিক্রম করতেছে, ডি দূরত্বটা অতিক্রম করতেছে, 2 বার অতিক্রম করতেছে। যেহেতু সে যে একবার দেয়ালের দিকে যাচ্ছে, ডি পরিমাণ যাচ্ছে, উল্টা আবার একই ডি পরিমাণ সে ফিরে আসতেছে। এই কারণে আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রটা জানি না সমবেগের ক্ষেত্রে। এখানে এস বলতে কি বোঝাচ্ছে, ডিস্টেন্স বা দূরত্ব। তো এই ক্ষেত্রে আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, আমরা সবসময় কি ইউজ করব, 2D ইজ ইকুয়াল টু ভিটি। ভি হচ্ছে আমার শব্দের কি ভাইয়া, শব্দের বেগ, ঠিক আছে, আর টি হচ্ছে প্রতিধ্বনি হইতে যে সময়টা লাগে। হ্যাঁ, সে তোমার শব্দটা বাড়ি খায়া ঠিক কতক্ষণ পর তোমার কানে আসলো, এটা হচ্ছে তোমার প্রয়োজনীয় সময়টা, যেটাকে বোঝাচ্ছে। আর ডিটা হচ্ছে কি ভাইয়া, দূরত্ব। আমরা যেহেতু একটা শব্দ 2 বার ট্রাভেল করতেছে একই ডিস্টেন্স, এই কারণে আমরা কি বলবো, 2D ইজ ইকুয়াল টু ভি টি। এখন কথা হচ্ছে ভাইয়া সর্বনিম্ন দূরত্ব কত, মানে ন্যূনতম কত সব দূরত্ব হইলেই প্রতিধ্বনি তৈরি হয়, এছাড়া প্রতিধ্বনি হওয়ার সম্ভাবনা নাই। ওটাকে আমরা কীভাবে বের করবো, ওটাকে আমরা বের করতে পারি এই যে 2D ইকুয়াল টু ভিটি না, এক্ষেত্রে টিকে ন্যূনতম সময় কত আমাদের জন্য, ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ডের কম হলে আমরা শুনতেই পারবো না। তো আমাদের লাস্ট সাউন্ড কত, একদম ফাইনাল সাউন্ড হচ্ছে 0.1 সেকেন্ড। আর শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু, যখন টেম্পারেচার 0 ডিগ্রির মধ্যে থাকে তখন হচ্ছে এটা হয় হচ্ছে 332, ঠিক আছে। তো 332 মিটার পার সেকেন্ড হয়, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। তো 332 ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 2D, আমরা এদিকে কি লিখতে পারি, ডি ইজ ইকুয়াল টু 33.2 ইজ ইকুয়াল টু বাই 2, 16 পয়েন্ট, আই থিঙ্ক ইট উইল বি 6 মেবি, 16.6 মিটার, 16.6 মিটার। এটা হচ্ছে আমার একটা প্রতিধ্বনি শোনার সর্বনিম্ন দূরত্ব, বুঝতে পারছি। আচ্ছা, প্রতিধ্বনি গেল, এবার আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে প্রতিধ্বনির ব্যবহার। আর কিছু আছে ক্লাসটা, আচ্ছা এগুলো আমার লাস্ট ক্লাসে আলোচনা করে দিব, সমস্যা নেই, এগুলো তোমার এমসিকিউর জন্য। আজকে আমরা লাস্ট বিষয়গুলো দেখি, সেটা হচ্ছে লাস্ট টপিক। প্রতিধ্বনির মধ্যে আমরা কি করতে পারি, আমরা বাদুরের পথ চলাটা আমরা কি জানো, বাদুর কি করে, বাদুর হচ্ছে সে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ সে সবসময় সে চোখে দেখতে পায় না, সামনের দিকে ছুঁড়া মারে। বাদুর কি করে ভাইয়া, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের, ধরো এটা বাদুর, এটা ধরো বাদুর, সে উঠতেছে, সে সামনের দিকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ ছুঁড়া মারে, শব্দ করে। ধরো এখানে যদি কোনো কি থাকে জানো, এখানে যদি কোনো তোমার কি বলে ধাক্কা দেয় আর কি, রিফ্লেক্টর থাকে। রিফ্লেক্টরটা কী করবে, মানে কোনো দেয়াল টেয়াল থাকে আর কি, ও কী করবে, ও হচ্ছে এই শব্দগুলোকে পুনরায় ওর কাছে পাঠায় দেয়, মানে প্রতিধ্বনির তৈরি করে। সেই ওই প্রতিধ্বনিটাকে সে অ্যানালাইসিস করে বাদরটা বুঝতে পারে তার সামনে কোনো বস্তু আছে কি নাই। এরকমভাবে যখন সে ওই বৈদ্যুতিক তার ক্রস করে তখন সে প্রতিধ্বনিটা ঠিকমতো ক্যাচ করতে পারে না, যার ফলে কী হয় জানো, সে ওই যে বৈদ্যুতিক তারের মধ্যে বাড়ি খায় একদম শর্ট সার্কিট হয়ে একদম শেষ, বুঝছো। আবার ধরো তুমি কুয়ার গভীরতা নির্ণয় করতে পারো, তোমার হাতে একটা স্টপ ওয়াচ আছে, তুমি কি করলা, জোরে একটা শব্দ করার পর ঠিক কানটা বাজে থাকলা, দেখলা 2 সেকেন্ড পর কি হতো ভাইয়া, 2 সেকেন্ড পর তোমার কাছে শব্দটা ফিরে আসছে।
এর মাধ্যমে কিন্তু তুমি কি করতে পারো জানো, এর মাধ্যমে কিন্তু তুমি কুয়ার গভীরতা নির্ণয় করতে পারো। ধরো একটু ম্যাথ করেই ফেলাই, এই যে আমার কি আছে, কুয়া আছে এবং কুয়ার দূরত্ব আমি জানি না, বের করবো। হ্যাঁ, এইচটা আমি বের করবো। কীভাবে বের করতে পারি, তুমি জোরে শব্দ করলা, শব্দটা করার পর তুমি টি ইজ ইকুয়াল টু কি ভাইয়া 2 সেকেন্ড পর তুমি শব্দটা শুনতে পারলা এবং তুমি দেখলা আজকে যে আবহাওয়া অনুযায়ী ধরো আমার বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা কি জানি ডি ইজ ইকুয়াল টু ভিটি বাই 2। তো এখানে সব বসায় দাও না ভাই। তো এখানে কী হবে ভাইয়া, ভি ইজ ইকুয়াল টু 332, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, হ্যান্ড ইজ ইকুয়াল টু 2। এই যে দেখছো 2 কাটা 332 মিটার, আমার পুরা কুয়াটা হচ্ছে 332 মিটার। দেখছো তুমি কি করতে পারছো, তুমি জাস্ট প্রতিধ্বনি ব্যবহার করে একটা কুয়ার গভীরতা নির্ণয় করতে পারতেছো। ঠিক একইভাবে আমরা কি করতে পারছি, মাধ্যম অনুযায়ী প্রকৃতি অনুযায়ী কি হয়, শব্দের বেগের পরিবর্তন হয়, টেম্পারেচার বাড়লে বাড়ে, বায়ুর আর্দ্রতা বাড়লেও বাড়ে। এটা আমরা পূর্বের ক্লাসে কিছুক্ষণ আগেই আলোচনা করছি। সো এই ছিল আসলে মূলত বেসিক পার্ট। আরও কিছু আছে, কয়েকটা সংজ্ঞা আছে, ইনশাআল্লাহ লাস্ট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করে দিব, পাশাপাশি ম্যাথও করে ফেলবো। তো এই ছিল তরঙ্গের ক্লাসটা, চাইছিলাম একটু স্পেশালভাবে নিতে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার বাচ্চারা নাই, ওদের সবার মনে হয় টেস্ট পরীক্ষা চলতেছে, মাত্র 9 জন আজকে জয়েন করছো তোমরা। তো ক্লাস যদি আচ্ছা কেউ অ্যাভেলেবল থাকলে কমেন্ট করো ভাই, ক্লাসটা কি ভালো লাগছে বা কেমন কেমন লাগলো, শুনছো কিনা তোমরা, কমেন্ট করার মধ্যে কেউ কি আছে? স্যার জেবা করছে, হ্যাঁ ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ জেবা। আবিরও কমেন্ট করছে, ভালো লাগছে আবিরের। আচ্ছা ঠিক আছে, তোমাদের যারা টেস্ট পরীক্ষা আছে তাহলে তোমরা একটু প্রি টেস্ট আছে, ওকে ধন্যবাদ আবির ভাই, আবির কমেন্ট করছে স্যার খুব ভালো লাগছে। ওকে, তো তোমরা একটু কি করো, আচ্ছা তাহলে টেস্ট পরীক্ষা যা আছে এগুলো পড়া শুরু করো। ভাইয়ের কাছে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য ভাই একদম কৃতজ্ঞ থাকবে তোমাদের জন্য, যে তোমাদের জন্য এই ক্লাস, তোমরা না করলে ভাইয়ের ক্লাস এত কোনো লাভ নাই, ঠিক আছে না? যাই হোক, তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।